Assalamu alaikum. I am Lutfur Rahman, lecturer of Malkhanagar Degree College, Department of Accounting. Today I am going to share another class of cash flow statement. This is the second class of cash flow statement. In my first class, you all know I discussed the three parts of cash flow statement according to IAS 7. Now it is the second class. This class is divided into two parts. In first lecture, in first part, some non-cash entries with journal. I am going to share some non-cash entries including journal. I write just 4 items. First one, fully depreciated fixed asset discarded or eliminated from the books of account. এর অর্থ হলো পুরোপুরি অপচয় হয়ে যাওয়া স্থায়ী সম্পত্তি হিসাবের বই থেকে মুছে ফেলা বা বাদ দেওয়ার জন্য কি জার্নাল দিতে হবে সেটাকে আমরা দেখে নিই। Fully depreciated fixed asset discarded from the books of account. পুরোপুরি অপচয় হয়ে যাওয়া স্থায়ী সম্পত্তি হিসাবের বই থেকে মুছে ফেলার জন্য দেখা যায় আমাদের যে জিনিসটা চিন্তা করতে হবে, স্থায়ী সম্পত্তি যখন আমরা প্রতি বছর অপচয় দেখাই তখন অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন তৈরি করি, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন বাবদ একটি ফান্ড তৈরি করি। তো যেহেতু স্থায়ী সম্পত্তি ফুললি ডিপ্রিসিয়েটেড হয়ে গেছে এবং এটি হিসাবের বই থেকে আমি মুছে ফেলবো, তাই ফুললি ডিপ্রিসিয়েটেড অংশটুকু অর্থাৎ অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনটা আমি আর হিসাবের বইতে রাখবো না। তাই অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন সবসময় ক্রেডিট ব্যালেন্স ছিল, তা এই মুহূর্তে ডেবিট ব্যালেন্স হয়ে যাবে। তো এই ক্ষেত্রে জার্নালটি হচ্ছে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন accumulated depreciation on fixed assets debit। এক্ষেত্রে যেহেতু ফিক্সড অ্যাসেটটি আর থাকছে না, তাই ফিক্সড অ্যাসেটটি আমি ক্রেডিট করে দেব। ক্যাশ ফ্লো স্টেটমেন্টে এই ধরনের এন্ট্রির কোনো হিসাব দেখাইতে হয় না বা কাজ দেখাইতে হয় না, কারণ হলো এখানে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অর্থাৎ পুঞ্জীভূত অবচয়টুকু ডেবিট হয়ে গেছে, ক্রেডিট হয়ে গেছে ফিক্সড অ্যাসেট। এখানে নগদ টাকার আগমন বা বহির্গমন ঘটেনি, তাই এই এন্ট্রিটি হিসাবে বইতে দেখানোর কোনো প্রয়োজন নেই। ইন মাই সেকেন্ড জার্নাল, বোনাস শেয়ার ইস্যুড। At first we all need to know what is bonus share. বোনাস শেয়ার কি এবং বোনাস শেয়ার কাদের জন্য ইস্যু করা হয়? কোম্পানির মুনাফা বেশি হলে অথবা মুনাফাটুকু লভ্যাংশ হিসেবে শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন না করে বিনিময়ে শেয়ার হোল্ডারদের অতিরিক্ত শেয়ার প্রদানকে বোনাস শেয়ার বলা হয়। তো এই বোনাস শেয়ার ইস্যু করে হলে প্রতিষ্ঠানের শেয়ারের পরিমাণ বেড়ে যায়। আর বোনাস শেয়ারটা যেহেতু প্রদান করা হয় সংরক্ষিত আয় হতে বা রিটার্ন আর্নিং হতে, তাই রিটার্ন আর্নিং সবসময় ক্রেডিট ব্যালেন্স। যেহেতু রিটার্ন আর্নিং কমে যায় বোনাস শেয়ার ইস্যুর ফলে, তাই রিটার্ন আর্নিং এক্ষেত্রে ডেবিট হয়ে যায়। আমরা ভালো করে বুঝে নেই বিষয়টা। বোনাস শেয়ার ইস্যু করার ফলে প্রতিষ্ঠানের নতুন শেয়ার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কমন স্টক ক্রেডিট হয়েছে। আমরা জানি শেয়ার মূলধন বৃদ্ধি পেলে কমন স্টক ক্রেডিট হয়। আর রিটেন আর্নিং ডেবিট হয়েছে।
রিটেন আর্নিং ডেবিট করার অন্যতম কারণ হলো রিটেন আর্নিং হলো সংরক্ষিত আয়। আয় সাধারণত কমে গেলে ডেবিট হয়ে যায়, আর আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তো এখানে নগদ টাকা প্রতিষ্ঠানে বহিগমন বা প্রতিষ্ঠানে নগদ টাকা আসা বা যাওয়ার কোনো কার্যক্রম ঘটেনি, তাই এই এন্ট্রিটির কোনো কার্যক্রম দেখাতে হবে না। In my third entries, purchase land by issuing common stock. ভূমি ক্রয় করা হয়েছে কমন স্টক ইস্যু করে। কমন স্টক ইস্যু করে যদি ভূমি ক্রয় করা হয়, সেক্ষেত্রে আমার কি ধরনের এন্ট্রি দেখাইতে হবে তা আমার বুঝতে হবে। তো কমন স্টক যেহেতু আমি আবার বিষয়টা আলোচনা করি, পারচেজ ল্যান্ড, ভূমি ক্রয় করা হয়েছে বাই ইস্যুইং কমন স্টক, কমন স্টক ইস্যু করে। এই ক্ষেত্রে কমন স্টক বৃদ্ধি পেয়েছে আর ল্যান্ড বৃদ্ধি পেয়েছে, তাই ল্যান্ড ডেবিট, কমন স্টক ক্রেডিট। তো আমরা জানি শেয়ার মূলধন বৃদ্ধি পেলে শেয়ার মূলধন ক্রেডিট হয়ে যায়, সম্পদ বৃদ্ধি পেলে সম্পদ ডেবিট হয়ে যায়। তো ল্যান্ড বৃদ্ধি পেয়েছে ল্যান্ড ডেবিট, কমন স্টক বৃদ্ধি পেয়েছে কমন স্টক ক্রেডিট। এই ছিল আমার 3 নম্বর এন্ট্রি। আশা করি তোমরা এই 3 নম্বর এন্ট্রিটাও বুঝতে পেরেছো। এখানে দেখা যাচ্ছে ক্যাশ ডেবিটও হয় নাই, ক্যাশ ক্রেডিটও হয় নাই। যেখানে ক্যাশ ডেবিটও হচ্ছে না, ক্যাশ ক্রেডিটও হচ্ছে না, অর্থাৎ নগদ টাকা আসেও নাই, নগদ টাকা যায়ও নাই। এর মানে এই এন্ট্রিটিও ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করার সময় বা নগদ প্রবাহ বিবরণী তৈরি করার সময় হিসাবের বইতে দেখানোর প্রয়োজন হবে না। 4 নম্বর এন্ট্রিটি, বন্ডস পেয়েবল কনভার্টেড টু কমন স্টক। বন্ডস পেয়েবল কমন স্টকে রূপান্তর। দেখা যায় ব্যবসায়িক ক্ষেত্রে অনেক সময় অনেকের বন্ড থাকে, তো নানা বাধ্যবাধকতার কারণে, ফর এক্সাম্পল আমরা মুসলিম, আমরা অনেকে সুদ খেতে ইচ্ছুক নই। তো কোম্পানির কাছে বললাম যে আমি আগে সুদ খেয়েছি কিন্তু এখন থেকে আর সুদ খাবো না, তাই আমি কমন স্টকটাকে আমি নিতে যাচ্ছি, আর বন্ডস পেবলটাকে বা অর্থাৎ বন্ডটাকে আমি বাদ দিতে যাচ্ছি। তো বন্ড মানে ঋণ সাধারণত ক্রেডিট ব্যালেন্স, ঋণ যদি এখন আমি বাদ দিয়ে দিই, মানে ঋণ কমে যাবে প্রতিষ্ঠানের, তার মানে বন্ডস পেবল এখন হয়ে যাবে ডেবিট। আর কমন স্টক ক্রেডিট। একই রকমভাবে যদি কোনো স্টক হোল্ডার মনে করে যে সে প্রতিষ্ঠানের শেয়ারের মালিকানায় থাকলে তার ব্যবসায়ের জন্য তার প্রফিটের কোনো নিশ্চয়তা নেই, বা প্রফিট বৃদ্ধিও পেতে পারে, হ্রাসও পেতে পারে, তার প্রফিটের ভেরিয়েশন আসতে পারে, সে নির্দিষ্ট পরিমাণ অর্থ একটা নির্দিষ্ট সময় পর পর পেতে চায়, সে তখন বন্ড নিতে পারে। আর যখন সে বন্ড নিবে তখন সে কমন স্টক বাদ দিয়ে দেবে, আর কমন স্টক বাদ দিয়ে দিলে তখন আবার কমন স্টক ডেবিট হয়ে যাবে, বন্ডস পেয়েবল ক্রেডিট হয়ে যাবে। এই ছিল 4টা গুরুত্বপূর্ণ এন্ট্রি। এই এন্ট্রিগুলো এত বিস্তরভাবে তোমরা হয়তো আলোচনা শোনার সুযোগ তোমাদের হবে না। তো আশা করি এই পর্যন্ত প্রথম টপিকসটা তোমরা বুঝতে পেরেছো, ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কোন কোন আইটেমগুলো আসে না, আর না আসার কারণ জার্নাল সহ আমি ব্যাখ্যা করে দিলাম। এরপরে গতকালকের ক্লাসে আবার একটু ফিরে যাই। সেখানে আমি বলেছিলাম সম্পদ বৃদ্ধি পেলে বা কারেন্ট অ্যাসেট বৃদ্ধি পেলে ক্যাশ টাকা চলে যায়, বা ক্যাশ টাকা চলে গেলে বা কারেন্ট লাইবিলিটি বৃদ্ধি পেলে ক্যাশ টাকা বৃদ্ধি পায়, এই ধরনের কিছু আলোচনা করেছিলাম মৌখিকভাবে। প্র্যাকটিক্যালি ছোট্ট একটু বিষয় নিয়ে আমি আলোচনা করে দিই, যাতে পরের ক্লাসে তোমাদের অঙ্ক করানো যায়। এখানে আমি 3টি আইটেম নিয়েছি। 2টি আইটেম হলো কারেন্ট অ্যাসেট, কারেন্ট লাইবিলিটি, ফিক্সড অ্যাসেট এবং কারেন্ট অ্যাসেট, কারেন্ট, এই দুটো হলো তোমাদের মনে আছে অপারেটিং অ্যাক্টিভিটিসের অংশ, এটি হলো গিয়ে তোমাদের ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিসের অংশ, এবং শেষটি তোমাদের ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের অংশ। তো প্রথম বিষয়টি খেয়াল করি, অ্যাকাউন্টস রিসিভেবল। জানি কারেন্ট অ্যাসেট, সম্পত্তি, কারেন্ট অ্যাসেট ছিল আগে 10,000 টাকার, এখন বৃদ্ধি পেয়েছে
2010 থেকে 2011 সালে বৃদ্ধি পেয়েছে, হয়েছে 20,000। তো 10,000 টাকার কারেন্ট অ্যাসেট বৃদ্ধি পাওয়ায় প্রতিষ্ঠানের কারেন্ট অ্যাসেট আমরা জানি সম্পত্তি বৃদ্ধি পেলেই ক্যাশ মাইনাস হয়েছে, এখানে নগদ মাইনাস হয়েছে 10,000। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অ্যাকাউন্টস পেয়েবলের বিষয়টা দেখি। অ্যাকাউন্টস পেয়েবল আগে ছিল 10,000, পরের বছর হয়ে গেছে 5,000। দায় হ্রাস পেয়েছে। দায় হ্রাস পাওয়ার মানে হলো টাকা আমি পরিশোধ করেছি। আগে আমার কাছে কেউ টাকা পেত, ওই টাকা আমি পরিশোধ করে দিয়েছি, তার মানে আমার ক্যাশ মাইনাস হয়ে গেছে 5,000। আশা করি এই দুটি এন্ট্রি তোমরা বুঝতে পেরেছ। ল্যান্ড আগে ছিল 5 লাখ টাকার, এখন ল্যান্ড হয়েছে 1 লাখ টাকার। এর মানে ল্যান্ড 5 লাখ থেকে 1 লাখে নেমে এসেছে। স্থায়ী সম্পত্তি কমে গেছে। স্থায়ী সম্পত্তি কমে যাওয়া মানে হলো আমি স্থায়ী সম্পত্তি বিক্রি করে দিয়েছি। বিক্রি করলে আমার নগদ টাকা চলে এসেছে, এখানে আমার 4 লাখ টাকা প্লাস হয়েছে। এবং সবার শেষ এন্ট্রিটাতে কমন স্টক আগে ছিল 1 লাখ টাকার, পরের বছর কমন স্টক হয়ে গেছে 20,000 টাকার। এর মানে পরের বছর কমন স্টক হয়েছে 2 লাখ টাকার। এর মানে কমন স্টক বৃদ্ধি পেয়েছে। কমন স্টক বৃদ্ধি পাওয়ার মানে হলো কমন স্টক ইস্যু করা হয়েছে। ইস্যু করা হয়েছে 1 লাখ টাকা। আর বাজারে নতুন শেয়ার ছাড়লে আমার কাছে ক্যাশ চলে আসে, আমরা জানি। তাহলে এখানে ইনক্রিজ এবং ডিক্রিজ, ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিসে আবার পারচেজ, সেলস এবং ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসে ইস্যুড কথাগুলো যোগ হচ্ছে। তো শেয়ার সাধারণত ইস্যু করা হয় প্রতিষ্ঠানের স্বার্থে, প্রতিষ্ঠানের নগদ টাকা বৃদ্ধির জন্য। আর ল্যান্ড তো প্রতিষ্ঠানের ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিসের অংশ, সেগুলো পারচেজ এবং সেলস লেখা হয়। এবং কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটিস, সেগুলোর বেলায় আমরা ইনক্রিজ এবং ডিক্রিজ লিখি। এই ছিল একটু বেসিক আলোচনা অঙ্কে যাওয়ার আগে। তো আশা করি প্রথম 2টি ক্লাস তোমরা বুঝতে পেরেছ, এবং পরবর্তী ক্লাস দেখার জন্য বা পরবর্তী ক্লাস অংশগ্রহণ করার জন্য তোমাদের বিনীত অনুরোধ জানাচ্ছি। কারণ এই করোনা পরিস্থিতির মধ্যে তোমরা ঘরে থেকে পড়াশোনা একেবারেই ভুলে গেছো, যার অংশ হিসেবে আমি তোমাদের মাঝে আজকের এই অনলাইন ক্লাস নিয়ে এসেছি। থ্যাংকস ফর ওয়াচিং অনলাইন ক্লাস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।